রাজগুরু মহাশয়, এবারে আপনি তেনালি রামের সাথে শত্রুতা মন থেকে বের করে দিয়ে সন্ধি করে নিন, তাহলে আপনি শান্তিতে বাঁচতে পারবেন। আরে এর মানে কি? তোমার কথার মানেটা কি? এর অর্থ হলো রাজগুরু মহাশয় যে আপনি এখনো পর্যন্ত অসংখ্যবার তেনালি রামের সমস্যা তৈরির চেষ্টা করেছেন, কিন্তু সে বারবার আপনার পরিকল্পনা বানচাল করে দিয়েছে। শুধু তাই নয়, বরং তার সুযোগও নিয়েছে। মানে এই হচ্ছে যে আপনি যা যা করেছেন তাতে তেনালি রামের কোনো ক্ষতি তো হচ্ছেই না, বরং লাভই হচ্ছে। ও তো এই রকমই আছে। রাজগুরু মহাশয়, এমন তীর চালিয়ে কি লাভ যা উল্টে ফেরত এসে আপনার মনে বিঁধে যায় আর আপনারই সমস্যার সৃষ্টি করে। তুমি রক্ষামন্ত্রী হও, তুমি শুধু নিজেকে রক্ষা করার কথা ভাবো। আমি যে কাজ করছি সেটা নিজেকে রক্ষা করার জন্য নয়, আক্রমণ করার জন্য। এমন আঘাত কোন কাজের রাজগুরু মহাশয়, যা অন্যকে শক্তি প্রদান করে আর নিজেকে রক্তাক্ত করে দেয়? তুমি আমার কথায় হাসছো রক্ষামন্ত্রী মহাশয়? রাজগুরু মহাশয়, সত্য করে বলুন, যখন আপনার আঘাত বিফলে যায় আর তেনালি রাম মহারাজের থেকে থালা ভর্তি স্বর্ণমুদ্রা নেয়, সেই সন্ধ্যায় কেমন লাগে আপনার? সেই রাত কিভাবে কাটান আপনি? ওহ, তুমি আমার ক্ষতে নুন ছিটিয়ে দিচ্ছ রক্ষামন্ত্রী মহাশয়। আমি তো শুধু এটাই বলতে চাইছি যে নিজের শক্তি অকারণে নষ্ট করবেন না। খুঁজতে হলে এমন কোন উপায় খুঁজে বের করুন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। খুঁজবো, এমন উপায় খুঁজবো, শুধু এই কাঁটা আমার হৃদয় থেকে নয়, এবং পুরো রাজ দরবার থেকে বের করে দেব। এমন কথা আপনি এর আগেও বহুবার বলেছেন, শুধু এবারে একটু ভেবেচিন্তে তীর চালাবেন। হ্যাঁ, এইবার আমি এমন চাল চালবো যে তাকে কোনো সমস্যার সমাধান করতে হবে না, সে শুধু পালিয়ে যাবে। দেখবে রক্ষামন্ত্রী মহাশয়। রাজগুরু প্রচন্ড প্রতারণা, পরামর্শ রাজগুরুর গণনা। এটা কি হচ্ছে? এই বিয়াদব তেনালি রামের উপর তো সব তীর ফসকিয়ে যাচ্ছে। এ তো সত্যিই খুব বুদ্ধিমান। এই ধরনের ফন্দিগুলোর তো কোনো লাভ হচ্ছে না। বাদশাহ সালামতের প্রতাপ অক্ষুণ্ণ থাকুক। আসুন আসুন সুপে সালার সাহেব, মেজাজ কেমন আপনার? হুজুর, আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমি আপনার এত ছোট একটা ইচ্ছে পূরণে সক্ষম হতে পারিনি। না না সিপে সালার, এইভাবে নিরাশার কথা বলো না। তুমি তো একজন অভিজ্ঞ সিপে সালার, কিন্তু এই বিয়াদব তেনালি রাম তো ধোঁকাবাজও আছে, আর চালাকও আছে, আর দূরদর্শীও। তবে একটা কথা আমার মাথায় আসছে না। কোন কথা? আমরা তেনালি রামকে এত গুরুত্ব কেন দিচ্ছি?
এর চাইতে তো এটা ভালো হবে যে বিজয়নগরের শক্তি খর্ব করার জন্য যদি আমরা অন্য কোনো উপায় বের করি। তেনালিরামকে উপেক্ষা করা খুব বড় বোকামি হবে। যতক্ষণ বাদশার সাথে একজন বুদ্ধিমান মন্ত্রী থাকে, তাকে হারানো খুব মুশকিল। সঠিক বলেছেন আপনি। এইসব লোককে ধাঁধা বুঝে ধ্বংস করা যায় না। তাহলে কিভাবে নাস্তানাবুদ করা যায় তেনালিরামকে? হুজুর, তাহলে কি তাকে হত্যা করিয়ে দিব? না সিপে সালার, একদম না। এরকম তো ভাববেও না। কেন? আমাদের উদ্দেশ্য তো পূরণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওর খুন শত্রুকে আরো শক্তিশালী করে তুলবে। তেনালিরামের মৃত্যু মহারাজ কৃষ্ণদেব রায়কে কিভাবে মজবুত করে তুলবে? বলছি, শিপে সালার সাহেব, আপনি আমাকে বলেছিলেন যে তেনালিরাম মহারাজ কৃষ্ণদেব রায়ের পছন্দের মন্ত্রী। নিঃসন্দেহে শুধু মহারাজ কৃষ্ণদেবেরই নয়, গোটা বিজয়নগরের প্রিয়পাত্র। হ্যাঁ, তাহলে ভেবে দেখো, একজন লোক বেশি মন দিয়ে কখন লড়াই করে? যখন সে হারার পরের ক্ষতির আন্দাজ করতে পারে। হ্যাঁ, কিছুটা ঠিক। কিন্তু যখন একজন লোক কারোর বদলা নেওয়ার জন্য লড়ে, তখন সে সত্যি সত্যি এত মন দিয়ে লড়াই করে যে নিজের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী সেনাবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে। কথাটা আপনি ঠিকই বলেছেন আলিজা। তেনালিরামের খুন পুরো বিজয়নগরে বদলার আগুন জ্বালিয়ে দিতে পারে। আর যদি এতে আমাদের হাত থাকার খবর ওরা পেয়ে যায়, তাহলে হতে পারে খুনের বদলা নেবার জন্য ওরা আমাদের উপরও হামলা করতে পারে। তাহলে বলুন কি করা যায়? তেনালিরামকে রাজ দরবার থেকে দূর করতে হবে, বের করে দিতে হবে, মহারাজের নজর থেকে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। তাই বারবার দোষ দিতে থাকো। মনে রেখো, বারবার বলা মিথ্যে কথাও সত্য হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো আমি জনগণদের দিয়ে অভিযোগ করাবো আর রাজদরবারীদের দিয়েও। খুব ভালো, কিন্তু সেই দোষ এমন হয় যেন মহারাজের তেনালিরামকে দরবার থেকে বের করতেই হয়। নিশ্চয়ই, একদম এমনটাই হবে। তাহলে তো তেনালিরামকে আবার শান্তিনগরে যেতে হবে। তারপর শান্তিনগর আর বিজয়নগরের মধ্যে যুদ্ধ হওয়ার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। যেন বাতাসে ভাসে, কোথাও কেউ ফাঁদ পেতেছে গোপনে। চারদিকে গভীর মহারাজের জয় হোক। কোথাও কেউ ফাঁদ পেতেছে। মহারাজ, কিছু সওদাগর আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ওই সওদাগরদের কি এখানে আসার কোনো বিশেষ কারণ আছে? মহারাজ, এটা তো জানা নেই, কিন্তু তাদের কিছু সমস্যা আপনাকে জানাতে চাইছেন মহারাজ। তাহলে উনাদেরকে বলুন দরবারে আসবার জন্য।
আপনি ঠিক বলেছেন মহারাজ, কিন্তু তাদের বলার ছিল যে সমস্যাটা এরকম যে সকল দরবারের সামনে বলা যাবে না। আচ্ছা, যদি এমনই ব্যাপার থাকে তাহলে ঠিক আছে, ওদের ভেতরে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। সওদাগরদের এমন কি দরকার থাকতে পারে যে সেটা সবার সামনে রাজ দরবারে শোনা যাবে না? এমন পরিস্থিতি রাজ্যের জন্য ঠিক না। ঠিক আছে, আসুক উনারা। মহারাজের জয় হোক। বলুন সওদাগর মণ্ডলীরা, আপনারা ভালো আছেন তো? মহারাজ, আমরা বহু বছর ধরে আপনার এই রাজ্যে সওদাগর হিসাবে কাজ করে আসছি, আর আপনার রাজ্যের সবার বানানো জিনিস অন্য রাজ্যে গিয়ে বেচে আসছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনাদের কাজ। মহারাজ, এতে আমাদের রাজ্যে শুল্ক পায়, আর এই রাজ্যে যারা জিনিস বানায় তাদের বাইরে নাম ছড়িয়ে পড়ে, আর রাজ্যের বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসের কখনো কমতি হয় না। হ্যাঁ হ্যাঁ, এতে তো কোনো সন্দেহ নেই আপনাদের এই ব্যবসা আমাদের এই রাজ্যের জন্য যথেষ্ট দরকারি। কিন্তু মহারাজ, এখন আমাদের সওদাগর হিসাবে কাজ করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি রকম অসুবিধা? মহারাজ, শহর থেকে ভেতরে আসার জন্য আমাদের কাছ থেকে বেশি শুল্ক নেওয়া হয়, আর ওর কোনো রসিদও পাওয়া যায় না। এমন ব্যাপার তো আপনার এই ধরনের কথা ভর্তি জনসভার মাঝে বলতে কি অসুবিধা? আমি ওখানেই নগরপালকে ডেকে নিতাম, আর ওখানেই সমস্ত সমস্যার সমাধানও হয়ে যেত। মহারাজ, এরকম শুনতে পেয়েছি যে বিজয়নগরের বাইরে থাকা দ্বারপাল আপনার রাজসভার কোনো বড় পদে থাকা আধিকারিকের কথায় এসব করে। আমাদের কাছ থেকে আদায় করা তোলাবাজির অর্থ সেই রাজকর্মচারীর কাছে পৌঁছায় মহারাজ। কে সেই রাজ দরবারি? আমাকে তার নাম বলুন। মহারাজ, আপনি একদম ভয় পাবেন না, আপনার নাম গোপনই থাকবে। বলুন, কে সেই ঘুষখোর দরবারি? তেনালিরাম মহাশয়। তেনালিরাম? না না না, এটা হতে পারে না। এটা আপনারা ভাবলেন কি করে? আমি তেনালিরামকে খুব ভালোভাবে চিনি। মহারাজ, এই কথাটা আমরা আমাদের দ্বারপালের কাছ থেকে জানতে পেরেছি মহারাজ। ও আচ্ছা, ঠিক আছে, আমি খোঁজ খবর নেওয়াচ্ছি। ধন্যবাদ। কিন্তু তেনালিরাম মশায়ের মতো একজন মানুষের ওপর এই সওদাগর মিথ্যা অভিযোগ কেন করবে? আর এই ঘটনাটা বিশ্বাসযোগ্য না, কিন্তু এই ঘটনাকে নিজের নজর থেকে সরানোও যায় না। যেন বাতাসে ভাসে, কোথাও কেউ ফাঁদ পেতেছে গোপনে। চারদিকে গভীর নীরবতা। রাজগুরু মহাশয়, এর আগে আমরা আমাদের রাজসভার কাজ শুরু করি তার আগে আমি আপনার কাছে অনুরোধ করব, যদি আমাদের রাজ দরবারে কারোর প্রতি এমন কোনো অভিযোগ আসে যেটা অবশ্যই বিশ্বাসযোগ্য না, তাহলে আমাদের কি করণীয় উচিত হবে? মহারাজ, একজন রাজার এটা জেনে নেওয়া উচিত যে রাজার কাছে ন্যায়ের সময় একজন উচ্চ পদাধিকারী আর একজন সাধারণ নাগরিক দুজনেই সমান। যে রাজা একজন রাজ অধিকারীর উপর ওঠা অভিযোগকে অবহেলা করে, তবে তার এই ব্যবহার বাকি রাজ অধিকারীদেরও দুর্নীতিগ্রস্ত হতে উদ্বুদ্ধ করে। আর একজন রাজার কোনো নির্দিষ্ট রাজ অধিকারীর সাথে ঘনিষ্ঠতা থাকলে রাজার পক্ষপাতিত্বের দিকটাও দর্শায়। সেই জন্য মহারাজ, একজন রাজার উচিত প্রত্যেক
প্রত্যেকটি অভিযোগ সম্পর্কে খোঁজ নেওয়া হোক, তা সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। ভালো, খুব ভালো রাজপুরোহিত মশাই, আমি সর্বদা আপনার এই চিন্তাকে নিজের মনের মধ্যে গেঁথে রাখব। কোষাধ্যক্ষ মহাশয়। আজ্ঞে মহারাজ। আপনি তৈরি তো? হ্যাঁ মহারাজ। তাহলে শুরু করুন। মহারাজ, এই বছরে শোনো, আর কতক্ষণ ধরে ভাববে? আমি খাবার বাড়তে যাচ্ছি। খাওয়ার সাথে চিন্তার কি সম্পর্ক? আমি বলতে চাই, উঠে এসে এখানে বসো, যাতে আমি খেতে দিতে পারি। এখন না, একটু পর। আর কিছুক্ষণ এখন আমার সাথে কোনো কথা বলো না। তাহলে কি আজ রাজদরবারেও যাবে না? না। আর যদি রাজা মশায়ের দূত আসে তখন? তাহলে তুমি বলে দেবে আমি অসুস্থ। চিন্তার বিষয় হলো মহারাজ রাজপুরোহিতকে এটা কেন জিজ্ঞেস করেছিলেন যে যদি কোনো উচ্চপদস্থ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে রাজার কি করা উচিত? এটা স্পষ্ট যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মহারাজের মনে কোনো সন্দেহ আছে। প্রশ্ন হলো, সেই রাজকর্মচারী কে? কে হতে পারে? মহামন্ত্রী, কোষাধ্যক্ষ, সেনাপতি, রক্ষামন্ত্রী, নাকি রাজগুরু মহাশয়? মহামন্ত্রী তো আবার সবার খুব প্রিয়। ওনার উপর সম্ভবত কেউ কোনো অভিযোগ করবে না। আর যদি রক্ষামন্ত্রী বা কোষাধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তবে এতক্ষণে গুরুতর বিষয় হতো। মহারাজের এই দোটানায় পড়ার কোনো প্রয়োজনই হতো না। উনি সাথে সাথে খোঁজখবর শুরু করিয়ে দিতেন। রাজগুরুর ক্ষেত্রেও সম্ভাবনা কম, কারণ তিনি খুব সতর্ক। হয়তো এই অভিযোগ আমার বিরুদ্ধে, কিন্তু যতক্ষণ না জানা যায় যে অভিযোগ কি, ততক্ষণ আমি কি উপায় বের করতে পারি সেটাই ভাবছি। যেন বাতাসে ভাসে, কোথাও কেউ ফাঁদ পেতেছে গোপনে। মহারাজ, আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার মনেও যদি কিছু থাকে তাহলে অবশ্যই বলুন। আপনিও কি কারোর বেতন বৃদ্ধির জন্য আমাকে? না মহারাজ, আমার সমস্যাটা আলাদা। সমস্যা? সমস্যা কি? সঠিকভাবে কিছু বুঝতে পারছি না মহারাজ। আসলে রাজত্বে একটা অসন্তোষের আবহ তৈরি হচ্ছে। কি বিষয়ে? শোনা যাচ্ছে যে কোনো বড় পদাধিকারী ব্যবসায়ীদের ওপর ঘুষ দেওয়ার জন্য জোর খাটাচ্ছে। তো আপনিও কি এই ব্যাপারে একবারও জানবার চেষ্টা করেছেন যে সে ঘুষখোর রাজসভার সদস্যটি কে? মহারাজ, চাপা আওয়াজে শুধু এটুকুই জানা গেছে, নাম কারোর কেউই বলেনি। তাহলে ঠিক আছে, আপনি খোঁজ লাগান। আজ্ঞে নিশ্চয়ই, আমি অবশ্যই চেষ্টা করব মহারাজ। আজ রাজদরবারে তেনালিরাম মশাই আসলেন না? উনি তো কোথাও গিয়েছেন। কোথায় গেছেন উনি? তা ঠিক জানা নেই, তবে লোকে বলছে তেনালিরাম মশাই হাতি কিনতে গিয়েছেন। কি? তেনালিরাম মশাই হাতি কিনতে গেছেন? জানেন কত খরচ হয় একটা হাতির ওপর? আগে তবে মনে হয় তেনালিরাম মহাশয়ের জানা নেই। এটা কি কোনো গরু ছাগল আছে নাকি যে বাড়িতে বেঁধে দিলাম আর দুধ এমনিই পেয়ে গেলাম? হাতির খাবারের পেছনে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা খরচ হয়। মহারাজ, যে হাতি কেনার কথা ভাবতে পারে সে নিশ্চয়ই এটার হিসেবও করেছে। আর তেনালিরাম মহাশয়ের হিসেব তো বরাবরই খুব ভালো মহারাজ।
তবে মহারাজ, কার ইচ্ছে হয় না যে তার বাড়ির বাইরে হাতি দাঁড়িয়ে থাকুক? একজন লোক চেষ্টা করলে তার খরচের ব্যবস্থা করে নিতেই পারে। আমি সব বুঝতে পারছি যে খরচার ব্যবস্থা কি করে তেনালিরাম। তেনালিরাম মশাই। আজ্ঞে মহারাজ। আমার কাছে খবর এসেছে যে আপনি কিছু ঘুষখোর পাহারাদের মাধ্যমে সওদাগরের কাছ থেকে ঘুষ নিচ্ছেন। ওদের নগরে আসার পর ওদের জিনিসের উপর বেশি করে খাজনা নিচ্ছেন আপনি। মহারাজ, এসব মিথ্যে কথা। অবশ্যই এমন কারো হাত রয়েছে এর পেছনে যে আমাকে হিংসে করে। কিন্তু আমাকে কিছু সওদাগররা নিজে বলেছেন যাদের কাছ থেকে আপনার লোক নিজেরা ঘুষ নিচ্ছেন। তাহলে মহারাজ, ধ্রুব সত্যের প্রমাণ কিসের দরকার? তাদের আমার সামনে আনুন। ওই লোকরা তোমার সামনে আসতে ভয় পাচ্ছে। তাহলে মহারাজ, এর জন্য আমি কি করতে পারি? আপনাকে নিজেই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হবে যে আপনি ঘুষ নিচ্ছেন না। Taka dimma, taka dimma,